সালটা ছিল ১১৯২ মোহাম্মদ ঘোরি নামে এক শাসকের চোখ পড়েছিল দিল্লির ওপর। আর তিনি যেন ঠিক করেই ফেলেছিলেন, যেভাবেই হোক দিল্লি জয় তাকে করতেই হবে। তো এক বিশাল সেনাবাহিনী নিয়ে তিনি আক্রমণ করলেন আর তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথিবীরাজ চৌহানকে হারিয়ে দিল্লি দখল করে নিলেন। এই একটা জয় ভারতের ইতিহাসের মোড়টা কিন্তু চিরদিনের জন্য ঘুরিয়ে দিয়েছিল। সত্যিই তো, ভাবার মতো প্রশ্ন। মানে সেই মহাভারতের পাণ্ডবদের সময় থেকে শুরু করে একেবারে মোগল আমল পর্যন্ত সবার নজর ছিল একটাই জিনিসের উপর, দিল্লির সিংহাসন। ক্ষমতার এমন এক কেন্দ্র যার জন্য ছেলে বাবাকে খুন করতেও পিছপা হতো না। তো এমন কি জাদু ছিল এই সিংহাসনে? চলুন এই আলোচনায় একটু গভীরে ঢোকা যাক। দিল্লি সুলতানি চলেছিল প্রায় ৩২০ বছর ধরে, আর এই লম্বা সময়ে মোট ৫টা আলাদা আলাদা রাজবংশ এখানে শাসন করেছে। মামলুক বা দাস বংশ দিয়ে শুরু আর লোদির পতন দিয়ে শেষ। এই পুরো সময়টা ছিল রক্ত, ষড়যন্ত্র আর অসাধারণ সব উত্থান পতনের গল্পে ভরা। চলুন গল্পটা একেবারে শুরু থেকে শোনা যাক। আচ্ছা, গল্পটা শুরু হচ্ছে ১২০৬ সাল থেকে, মোহাম্মদ ঘোরির মৃত্যুর ঠিক পরপর। তার নিজের কোনো ছেলে ছিল না, মানে কোনো উত্তরাধিকারী ছিল না। তাই তার সবচেয়ে বিশ্বস্ত দাস আর সেনাপতি কুতুবউদ্দিন আইবককে দিল্লির প্রথম সুলতান হিসেবে ঘোষণা করা হলো। ভাবা যায়, একজন দাস থেকে সোজা দিল্লির সুলতান। যদিও তিনি একজন দাস ছিলেন, আইবকের মনটা কিন্তু ছিল রাজার মতো। তিনি প্রজাদের খুব ভালোবাসতেন আর যুদ্ধ জিতলে প্রচুর দান ধ্যান করতেন। এই জন্যই মানুষ তাকে ভালোবেসে লাখ বাক্ষস বলে ডাকত, মানে যিনি লাখ লাখ টাকা দান করেন। আজকের দিল্লির কুতুব মিনার আর কুওয়াতুল ইসলাম মসজিদের মতো বিখ্যাত স্থাপত্য কিন্তু তারই বানানো। তবে দুঃখের বিষয় হল, তার শাসনকাল খুব বেশি দিনের ছিল না। মাত্র ৪ বছর পর ১২১০ সালে পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে তিনি মারা যান। আইবকের পর সিংহাসনে বসেন তার জামাই ইলতুৎমিশ, আর তাকেই কিন্তু দিল্লি সুলতানির আসল প্রতিষ্ঠাতা বলা হয়। তিনিই প্রথম রাজধানী লাহোর থেকে দিল্লিতে নিয়ে আসেন এবং চেঙ্গিস খানের মতো ভয়ঙ্কর আক্রমণকারীকে ভারত থেকে দূরে রাখতে পেরেছিলেন। ক্ষমতা ধরে রাখার জন্য ইলতুৎমিশ ৪০ বা ৪০ জন বিশ্বস্ত অভিজাতের একটা দল তৈরি করেছিলেন। কিন্তু এর পরের শাসক গিয়াসউদ্দিন বলবন ছিলেন ঠিক তার উল্টো। তিনি ক্ষমতায় এসেই ওই ৪০ ভেঙে দেন আর সব ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন। এমনকি তিনি নিজেকে জিল-এ-ইলাহি বা ঈশ্বরের ছায়া বলেও ঘোষণা করেন। তার শাসনে ছিল শুধু ভয় আর আতঙ্ক। এই সময়টাতে একটা একদম অন্যরকম ঘটনা ঘটেছিল। ইলতুৎমিশ তার ছেলের বদলে মেয়ে রাজিয়াকে তার উত্তরাধিকারী হিসেবে বেছে নেন। রাজিয়া সুলতানা ছিলেন দিল্লির প্রথম এবং একমাত্র নারী শাসক। কিন্তু সেই সময়ে দরবারের আমির ওমরাহরা একজন মহিলার অধীনে কাজ করাটা কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই ষড়যন্ত্র করে মাত্র ৪ বছরের মাথায় তাকে ক্ষমতা থেকে সরানো হয় এবং হত্যা করা হয়। দাস রাজবংশের রক্তাক্ত অবসানের পর শুরু হল সুলতানির সবচেয়ে শক্তিশালী কিন্তু একই সঙ্গে সবচেয়ে বিশৃঙ্খল একটা পর্যায়। এবার ক্ষমতা এলো খলজিরা, আর তাদের হাত ধরেই সুলতানি তার ক্ষমতার একেবারে চূড়ায় পৌঁছায়। এই পর্যায়ে মূলত দুটো রাজবংশ শাসন করেছে, খলজি আর তুগলক। খলজিরা ছিল ভীষণ নৃশংস আর উচ্চাকাঙ্ক্ষী। তারা একের পর এক রাজ্য জয় আর লুণ্ঠন করে সাম্রাজ্যকে অনেক বড় করেছিল। অন্যদিকে তুগলকরা সবচেয়ে বেশি সময় ধরে শাসন করেছিল ঠিকই, কিন্তু তাদের কয়েকজন শাসকের অদ্ভুত আর খামখেয়ালি সব সিদ্ধান্তের জন্যই তারা ইতিহাসে বেশি পরিচিত। খলজিদের মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিলেন আলাউদ্দিন খলজি। তাকে সুলতানের চেয়ে বড় লুটেরা বললেও হয়তো ভুল হবে না। তিনি গুজরাত থেকে শুরু করে একেবারে দক্ষিণ ভারতের মাদুরাই পর্যন্ত বহু রাজ্য লুণ্ঠন করেন। তার সেনাপতি মালিক কাফুর তো ওয়ারাঙ্গল থেকে সেই বিশ্ববিখ্যাত কোহিনূর হিরণ লুট করে নিয়ে এসেছিলেন। অবশ্য তার কিছু ভালো দিকও ছিল। তিনি মঙ্গলদের আক্রমণ খুব ভালোভাবে আটকেছিলেন আর বাজার দর নিয়ন্ত্রণের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়মও চালু করেছিলেন। আলাউদ্দিন খলজির ক্ষমতা আর বিলাসিতা ঠিক কোন পর্যায়ে ছিল সেটা শুধু এই একটা সংখ্যা থেকেই বোঝা যায়। বলা হয় তার হারেমে নাকি প্রায় ৭০,০০০-এরও বেশি পুরুষ, মহিলা ও শিশু ছিল। তার মৃত্যু নিয়েও বেশ রহস্য আছে। কেউ কেউ বলেন তার সেনাপতি মালিক কাফুরি তাকে খুন করেছিল, আবার কেউ বলেন তিনি অসুস্থ হয়ে মারা যান। সত্যিটা কি তা আজও জানা যায়নি। খুলজিদের পর এলো তুগলক রাজবংশ। এরাই দিল্লি সুলতানিতে সবচেয়ে বেশি সময় ধরে প্রায় ৯৪ বছর শাসন করেছিল। আর এই বংশেই জন্মেছিলেন ইতিহাসের অন্যতম বিতর্কিত আর খামখেয়ালি সুলতান মোহাম্মদ বিন তুগলক।
তাকে যে খামখেয়ালি বলা হয় তার পেছনে কিন্তু অনেক কারণ আছে, আর তার মধ্যে সবচেয়ে বড় ভুলটা ছিল রাজধানী বদলানোর সিদ্ধান্ত। ভাবা যায়, মঙ্গল আক্রমণের ভয়ে তিনি দিল্লি থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে দৌলতাবাদে রাজধানী নিয়ে যাওয়ার হুকুম দিলেন। আর শুধু তাই না, দিল্লির সমস্ত সাধারণ মানুষকেও তিনি জোর করে সেখানে যেতে বাধ্য করলেন। এই ভয়ঙ্কর যাত্রাপথে হাজার হাজার লোক মারা গেল। এরপর যখন তার হুঁশ ফিরল যে আরে, দিল্লি তো এখন একদম অরক্ষিত পড়ে আছে, তখন তিনি আবার সবাইকে হুকুম দিলেন দিল্লিতে ফিরে যেতে। এই একটা সিদ্ধান্তে দিল্লি প্রায় শ্মশান হয়ে গিয়েছিল। শোনা যায়, মৃত্যুর সময় তিনি নাকি এই কথাগুলো বলেছিলেন। এই একটা বাক্যই যেন তার আর তার প্রজাদের মধ্যেকার সম্পর্কটা পরিষ্কার করে দেয়। সত্যি, তার শাসনে প্রজারা যেমন অতিষ্ঠ ছিল, তিনিও হয়তো প্রজাদের নিয়ে ততটাই বিরক্ত ছিলেন। মোহাম্মদ বিন তুগলকের পর তার তুতো ভাই ফিরোজ শাহ তুগলক সিংহাসনে বসেন। তিনি অবশ্য বেশ কিছু ভালো কাজ করেছিলেন, যেমন জৌনপুর, হিসার, ফিরোজাবাদের মতো অনেক শহর তৈরি করা, মানুষের জন্য হাসপাতাল বানানো। কিন্তু তার মৃত্যুর পরেই সুলতানি দুর্বল হতে শুরু করে, আর উত্তরাধিকারীদের মধ্যে ঝামেলা লেগে যায়। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগায় তুর্কি মঙ্গল শাসক তৈমুর লং। ১৩৯৮ সালে তিনি দিল্লি আক্রমণ করেন আর এমন ধ্বংসলীলা চালান যে সেই শহরকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রায় ১০০ বছর লেগে গিয়েছিল। তৈমুরের আক্রমণের পর সুলতানি আর কখনোই তার পুরনো শক্তি ফিরে পায়নি। এরপরে যে দুটো রাজবংশ শাসন করে তারা ছিল আগের শাসকদের একটা ছায়া মাত্র। প্রথমে আসে সৈয়দ রাজবংশ, যারা নিজেদের তৈমুরের প্রতিনিধি বলত, আর তাদের শাসন দিল্লির আশেপাশে কয়েকটা এলাকাতেই সীমাবদ্ধ ছিল। তাদের পর আসে লোদিরা, যারা ছিল প্রথম আফগান রাজবংশ। তারা ক্ষমতা কিছুটা ফিরিয়ে আনার চেষ্টা করলেও নিজেদের ভেতরের কোন্দল আর ষড়যন্ত্রের কারণে তারাও খুব দুর্বল হয়ে পড়েছিল। দিল্লি সুলতানির একেবারে শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোধি। তিনি ছিলেন খুব অহংকারী আর নিষ্ঠুর। নিজের আমির ওমরাহাদের সাথেই খুব খারাপ ব্যবহার করতেন, এমনকি শুধু সন্দেহের বশে অনেকে খুনও করতেন। তার এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার নিজের গভর্নর দৌলত খান লোধি আর তার কাকা আলাউদ্দিন কাবুলের শাসক বাবরকে ভারত আক্রমণের জন্য চিঠি লিখে আমন্ত্রণ জানান। আর সেই আমন্ত্রণ পেয়েই বাবর ভারতে আসেন। ১৫২৬ সালে পানিপথের মাঠে বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়। বাবরের সুশৃঙ্খল সেনাবাহিনী আর কামানের সামনে লোদির বিশাল বাহিনী বেশিক্ষণ টিকতে পারেনি। ইব্রাহিম লোদি যুদ্ধে হেরে যান এবং মারা যান, আর এর সাথেই শেষ হয় ৩২০ বছরের দীর্ঘ দিল্লি সুলতানের শাসন। তাহলে এবার একেবারে শুরুর প্রশ্নে ফিরে আসা যাক, দিল্লি কেন এত গুরুত্বপূর্ণ ছিল? দেখুন, প্রথমত এটা ছিল একটা বিশাল বাণিজ্যিক কেন্দ্র। দ্বিতীয়ত, রাজ্যের সমস্ত মুদ্রা এখানেই তৈরি হতো, তাই এটা ছিল সম্পদের কেন্দ্র। আর সবচেয়ে বড় কারণটা হলো এর কৌশলগত অবস্থান। সোজা কথায়, দিল্লিকে নিয়ন্ত্রণ করা মানেই ছিল পুরো উত্তর ভারতকে নিয়ন্ত্রণ করা। এটাই ছিল ক্ষমতার আসল কেন্দ্রবিন্দু। পানিপথের যুদ্ধের মধ্যে দিয়ে ভারতীয় ইতিহাসের একটা লম্বা অধ্যায় শেষ হল, আর শুরু হল আরও এক নতুন, আরও প্রভাবশালী অধ্যায়, মুঘল যুগ। কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, দিল্লি সুলতানারির এই দীর্ঘ ৩০০ বছরের শাসন কি শুধুই ধ্বংস আর বিশৃঙ্খলার গল্প, নাকি এই সময়টা এমন একটা ভিত্তি তৈরি করে দিয়েছিল যার ওপর দাঁড়িয়ে মুঘলরা তাদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে পেরেছিল? সুলতানির প্রশাসনিক ব্যবস্থা, স্থাপত্য আর সংস্কৃতি, এগুলো কিভাবে পরের যুগকে প্রভাবিত করেছিল? উত্তরটা হয়তো আরেকটা আলোচনার জন্য তোলা থাক।